আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক মতো? আচ্ছা, ঠিক আছে। আমরা গতদিন সাবিনার গল্প পড়েছিলাম। আসলে সবার গল্পটা যে একই রকম সাবিনার মতোই হবে এমন কিন্তু নয়। আমাদের আজকের যে পেশেন্ট তার নাম নাসিমা, ঠিক আছে? তার অবস্টেট্রিক হিস্ট্রি, শি ইজ ম্যারিড ফর 20 ইয়ার্স এবং তার আগে তার 3টা বেবি আছে, ঠিক আছে? এবং 3টা বেবি থাকার পর ছোট যে বাচ্চা, এজ অফ দ্য লাস্ট চাইল্ড, সেটা হলো 10 বছর। এখন পেশেন্টের বয়স কত? পেশেন্ট ইজ 40 ইয়ার্স, প্যারা 3 এবং এএলসি হলো 10 ইয়ার্স। এই নাসিমা কি হয়েছে, তার মাঝে মাঝে সাইকেল একটু ইরেগুলার হয়। এছাড়া তার হাজব্যান্ড একটু বাইরে থাকে, অফিসের কাজে অন্য জায়গায় থাকে। প্রতি মাসে সবসময় যে তারা একসাথে থাকে তাই নয়। তো সে কি করছে, সে বাচ্চা নিতে চাচ্ছে না, যেহেতু তার 3টা বেবি হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে। তো সে পিল খায়, ওরাল কন্ট্রাসেপশন পিল। তাহলে কন্ট্রাসেপটিভ হিস্ট্রির মধ্যে কী নিচ্ছে, তার কম্বাইন্ড ওরাল পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছে সে, ওরাল পিল। কিন্তু সে যেটা ভুল করছে সেটা হলো, যেহেতু তার হাজব্যান্ড বাইরে থাকে, নিয়মিত আসে না, যেদিন সে বাসায় আসে মিট করে তখন সে শুধু পিল খায়। এটা কিন্তু প্রচুর মেয়েরা আমাদের ভুল করে। তারা মনে করে যে যেহেতু হাজব্যান্ড এখন বাইরে আছে তাহলে খাওয়ার দরকার কি, এবং বলে যেটা যে আমি তো পিল খাচ্ছিলাম, এর মধ্যে বাচ্চা কনসিভ করে গেছে। তো এটা তার জন্য একটা সমস্যা। আমি বলেছি তার সাইকেল মাঝে মাঝে ইরেগুলার হয়। এর মাঝখানে তার প্রায় 4 মাসের মধ্যে অ্যামেনোরিয়া রয়েছে। তো সেটা নিয়ে সে খুব একটা অ্যাওয়ার না। কেন অ্যাওয়ার নেই? এই কারণে যে সে একটু অনিয়মিত হয় মাঝে মাঝে, বরং মাঝখানে রোজার মাস গেছে, সে সব রোজা রাখতে পেরেছে, নামাজ পড়তে পারছে, এই জন্য সে খুব হ্যাপি। বাট 4 মাস পার হয়ে যাওয়ার পরে তার কাছে মনে হচ্ছে যে পেটের ভিতরে কিছু যেন নড়াচড়া করছে, কেমন যেন একটা মুভমেন্ট ফিল করছে। এরপরে সে ডক্টরের কাছে আসছে। ডক্টরের কাছে আসার পরে ডক্টর বলেছেন যেটা যে ইয়েস ইউ আর প্রেগনেন্ট, এবং ইট ইজ অলরেডি 17 উইকস প্রেগনেন্সি, 17 সপ্তাহ, ঠিক আছে? কতদিন? 17 উইকস প্রেগনেন্সি। এবং তোমরা জানো যে 17 উইকসের প্রেগনেন্সি কিন্তু টোটাল ফিটাস আমাদের ডেভেলপ করে গেছে, প্লাসেন্টা ডেভেলপ করে গেছে, ইভেন বাচ্চা মুভ করছে, কুইকেনিং যেটাকে আমরা বলি, যে পারসেপশন অফ দ্য ফিটাল মুভমেন্ট, সেটাও কিন্তু মা পাচ্ছে বলেই কিন্তু এসছে। আসার পর মা বলতেছে যে না, এটা তো আমার পক্ষে বাচ্চা কন্টিনিউ করা সম্ভব না, বিকজ আই হ্যাভ অলরেডি 3 চাইল্ড, এবং ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, কোনো রকমের সম্ভব নয়। তুমি তখন কি করলে, তাকে বললে যে দেখেন আপনার তো এটা যদি টার্মিনেট করতে যান তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ এটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তুমি এটাকে ওনাকে বুঝিয়ে টুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছো। সে বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে তাকে অন্যান্য সবাই বুদ্ধি দিয়েছে, না এটা তেমন কোনো সমস্যা না, এটা খুব সহজেই করা যেতে পারে। তখন সে এমন একজন পার্সনের কাছে গেল যে তাকে এটাকে টার্মিনেট করলো, এটা ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করলো। কিভাবে ব্যবস্থা করলো? সেই ব্যবস্থার মধ্যে আমরা যদি দেখি যে একটা প্রেগনেন্সি, যেটা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি, যদি আমরা টার্মিনেট করতে চাই তাহলে কী কী পদ্ধতিতে টার্মিনেট করতে চাই? আমিও তো করতে চাইতে পারি। যেমন আমি মেডিকেল টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি চাইতে পারি, আমি একটা মিসড অ্যাবর্শন চাইতে পারি না? তাহলে যেটা হলো যে ইফ ইট ইজ 6 to 8 উইকস এরকম একটা প্রেগনেন্সি যদি থাকে, ইট ইজ বেটার টু ডু দ্য মিনস্ট্রাল রেগুলেশন, এমআর, যেটাকে আমরা এমআর বলি। এটা যদি হয় 8 to 12 উইকস, তাহলে ইট ইজ বেটার টু দ্য এমভি, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, MVA। অ্যান্ড ইফ ইট ইজ মোর দেন 12 উইকস, তার চেয়ে বেশি যদি হয়, তাহলে আমরা যেটা দিই সেটা হলো মিসোপ্রোস্টল, প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমরা বলেছি এই ভাগটা একটু মনে রাখবা সবসময়। তাহলে আমরা কি বলেছি, 6 to 8 উইকস হলে এমআর। আমরা একটু পরে প্রসিডিউরগুলো তোমাকে দেখিয়ে দিব। আচ্ছা, এখনই দেখিয়ে দিই বেটার। দিস ইজ এন এমআর সিরিঞ্জ, ঠিক আছে? এখানে একটা প্লাঞ্জার থাকে এবং উই ক্যান ক্রিয়েট এ নেগেটিভ প্রেশার, অ্যান্ড দিস আর দ্য ক্যানুলা। এগুলো হলো ক্যানুলা, বিভিন্ন সাইজের ক্যানুলা আছে। সবচেয়ে চিকন যেটা, সেটা হলো হলুদ রঙের ক্যানুলা, তারপরে আসে সবুজ, এবং তারপরে আছে সাদা, তাই না? হলুদ, সবুজ, সাদা। তো এটাতে যেটা করা হয় যে, যেহেতু এখানে একটা আছে, জাস্ট উই ক্যান ইন্ট্রোডিউস এ ক্যানুলা ফার্স্ট, আমরা এটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এই একটা নেগেটিভ প্রেশার এটা ক্রিয়েট করে, এখানে আমরা নেগেটিভ প্রেশার এরকম টান দিলে এটা ক্রিয়েট হয়ে গেল। দিস ইজ দ্য নেগেটিভ প্রেশার।
এটা রাখার পরে আমি যখন তাকে এটাকে এখানে আটকে দিব, এটা আটকে দিব, তখন এটা ছেড়ে দিলেই এর ভিতর যে কন্টেন্টটা আছে এটা বের হয়ে আসবে। এটাকে বলা হচ্ছে এমআর। তা এমআর হলো menstruation regulation, but basically it is a pregnancy termination, and MR is legalized in our country করতে বলা হয়েছে। প্রচুর পেশেন্টরা থাকে যারা আনএক্সপেক্টেড বেবি হয়ে গেছে অথবা আনপ্ল্যান্ড, সিম্পলি মনে করো একটা কাপল তার বিয়ে হয়েছে অনলি তার 2 months, বাট সে হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেছে, সেটা চাচ্ছে না, তাহলে এটা এমআর করা যেতে পারে। যদিও আমরা বলি ফার্স্ট প্রেগনেন্সি কোনো প্রসিডিউরের মধ্যে না যাওয়াই ভালো, তাহলে সে এমআর করতে পারে। এবং কখন করতে পারে? তাহলে এই যে তোমার 6 to 8 weeks এর চেয়ে বেশি যদি হয়ে যায়, তাহলে এই চিকন ক্যানুলা দিয়ে সেটা কিন্তু আসে না। তো তখন যিনি এটা প্রেগনেন্সি টার্মিনেট করতে চান উনি তখন অন্য একটা বড় সিরিঞ্জ ইউজ করতে পারেন, যেটাকে আমরা বলছি ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেটর। এটা নাম আমরা বলেছি ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেটর। এমআরের মধ্যে আমাদের এক সাইডে একটা প্লানজার ছিল, কিন্তু এটা তো 2 সাইডে আছে, এবং দেখো এটা আকারেও বড়। তো আমরা কি করতে পারি? এই দুটোকে একটু আটকে দিলাম, এটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমি এটাকে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করব, ব্যাস নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলাম। তাহলে এই যে নেগেটিভ প্রেশারটা আমি ক্রিয়েট করলাম, এখন এই যে ক্যানুলাগুলো এটা একটু বড় আকার, দেখতে পাচ্ছ নীল ক্যানুলা। তারপর এটা যদি আমরা ইউটেরাসের ভিতরে ঢুকাই এবং আমি যদি এই ক্যানুলাটা এখানে লাগিয়ে দেই, লাগিয়ে দেওয়ার পরে আমি এটা জাস্ট ছেড়ে দিলাম, নেগেটিভ প্রেশার চলে গেল। এখন আস্তে আস্তে ভিতরের যে কন্টেন্টটা আছে সেটা চলে আসবে। এটাকে বলা হয় MVA। এটা বিভিন্ন সাইজের ক্যানুলা আছে এবং তুমি দেখতে পাচ্ছ ক্যানুলাটা কিন্তু একটু বড়। আরেকটা জিনিস আছে সেটা হলো এই জায়গাটা একটু কার্ভেচার আছে, কার্ভ আছে, এবং এটা যখন আমরা এটা বের করি তখন এই কার্ভেচারটা কিন্তু আমাকে কিউরেটের মতোও কাজ করে। কাজেই এটা তাহলে এমভিএটা আমরা কখন করতে পারি? এমভিএটা আমরা করি হলো যখন 6 to 12 weeks। এবং এই যে দুইটা প্রসিডিওর করি, এটার জন্য কিন্তু কোনো পেশেন্ট অ্যাডমিশন প্রয়োজন হয় না, জাস্ট প্যারাসার্ভাইকাল ব্লক দিতে পারি অথবা যে কোনো একটা সিম্পল সিডেশন দিয়ে আমরা করতে পারি। এবং এখানে কিন্তু আমরা কোনো কিউরেট করি না, জাস্ট সাকশন করে দেওয়া হয়। কাজে এই দুটো প্রসিডিওর। বাট এই যে আমাদের নাসিমা, তার কি হয়েছে? তার কিন্তু অলরেডি 17 weeks। তাহলে তাকে কিভাবে টার্মিনেট করতে হবে? মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল আমাদের কাছে আছে, আমাদের কাছে ট্যাবলেট আছে, আমরা মিসোপ্রোস্টল দিতে পারি বিভিন্ন রুটে। ওরাল দিতে পারি তাকে, বা সাবলিঙ্গুয়াল দিতে পারি তাকে, পার রেক্টাল দিতে পারি, পার ভেজানাল দিতে পারি, বিভিন্ন রুটে দিতে পারি। দিলে পরে যেটা হয়, এই ইউট্রাসটা যেটা হয় সেটা একটা ছোটোখাটো ডেলিভারির মতো হয়, যেটাকে আমরা বলি মিনি লেবার, মানে ছোট ডেলিভারি। তো সেটা দিলে আস্তে আস্তে সার্ভিসটা ডাইলেট করে এবং ভেতরের যে কন্টেন্টটা সেটা বের হয়ে যায়। কিন্তু নাসিমা কি করেছে? নাসিমা তো গিয়েছে এমন একজনের কাছে যিনি এই মিসোপ্রোস্টলের ইউজ জানেন না, অথবা এটাকে ম্যাল ইউজ করছেন বা ওভার অ্যাবিউজ করছেন। এটাকে কি বলতে পারি আমরা? এই ট্যাবলেটটাকে সে অ্যাবিউজ করেছে, অথবা সে জানেই না অ্যাবিউজ। এই যে অ্যাবিউজ করার কারণে এটা হতে পারে। আরেকটা কি করতে পারে, ওরা যেন এই যে আমরা তো বলেছি না আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন যখন আমরা করি তখন আমরা জাস্ট একটা ফিঙ্গারটা হাতে ঢুকে এখানে মেমব্রেনটাকে একটু ছিদ্র করে দিই, ফুটা করে দিই, অ্যামনিওটিক মেমব্রেন, এবং ওখান থেকে লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন আসে, ইনভাইট করি আমরা তাকে, এবং লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন তখন সার্ভিসকে ইফেক্ট করে এবং ডাইলিটেশন করতে সাহায্য করে। এই মেকানিজমটাকে তারা কিন্তু অ্যাপ্লাই করে। তারা কি করে জানো? সেখানে একটা যে কোনো একটা ফরেন বডি ঢুকিয়ে দেয়, একটা ফরেন বডি, সিম্পলি সেটা কি হতে পারে? সেটা একটা কাঠি হতে পারে, একটা বিভিন্ন রকমের লম্বা একটা ফরেন বডি, অনেক কিছু তারা ঢুকিয়ে দেয়। এই ঢুকিয়ে দেওয়া কিন্তু আমরাও দিই। তোমরা ওয়ার্ডে মাঝে মাঝে দেখে থাকবা যে আমরা ইন্ট্রাসার্ভাইকাল ফলিস ক্যাথেটার দিই। ফলিস ক্যাথেটার, যেমন এটা যদি একটা ফলিস ক্যাথেটার হয় এবং সামনে যদি একটা বেলুন থাকে, তাহলে আমি যদি সার্ভিক্স এবং এই ফিটাসের মাঝখানে এটাকে ঢুকিয়ে দিয়ে এই বেলুনটাকে ফুলিয়ে দেই, তাহলে এ কী করবে? এটাকে স্ট্রেচিং করে দিবে, এই মেমব্রেনটাকে স্ট্রিপিং করে দিবে, স্ট্রেচ করে দিবে, এবং সেটা লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে তখন, এবং সে এসে সার্ভিসটাকে আলট্রা ডাইলেট করবে। এটা কিন্তু আমরা ইউজ করি, আমরা কিন্তু প্রচুর। আমাদের ইন্ডাকশন ফেল হয়ে গেছে, মনে করো 20 উইক্সের প্রেগনেন্সি মিসড অ্যাবর্শন, আমাকে বাচ্চা ডেলিভারি করতেই হবে, তখন আমরা কিন্তু অনেক সময় এটা ইউজ করি। বাট আমরা যখন করি তখন অ্যাসেপ্টিকভাবে করি এবং কোনো রকমের যদি ইনফেকশন ইন্ট্রোডিউস না হয়, এটা আমাদের মাথার মধ্যে খুব থাকতে হয়। কিন্তু যিনি এটা করেছেন তার উনি এই থিওরিটা জানেন, কিন্তু উনি এটা হয়তো জানেন না যে মেকানিজমটা কি। আরেকটা হলো উনি এমন কিছু ইউজ করেছেন যেটা আনস্টেরাইল, যেটা মানে অ্যাসেপসিস উনি মেনটেন করতে পারেন নাই, উনি এটা করেছেন। এইটা করার পরে কি হয়েছে? তার 17 সপ্তাহের প্রেগনেন্সি যেটা ছিল, বেবিটা এক্সপেলড আউট হয়ে গেছে, বাচ্চা বের হয়ে গেছে।
বাট সমস্যা যেটা হলো, নর্মাল একটা ভ্যাজানাল ডেলিভারি পরে, যেমন তোমার বেবিটা বের হয়ে যাওয়ার পরে যদি আমরা AMTSL নাও করতাম, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট নাও করতাম, তারপরেও কিন্তু একটা স্পন্টিনিউয়াস বা কনভেনশনাল মেথডে প্লাসেন্টাটা আউট হয়ে যায়। কিন্তু যখন এরকম ছোটো বাচ্চাকেও এটাকে মানে এক্সপেল করতে চায়, তখন দেখা যায় যে এটা প্লাসেন্টা একদম মরবিডলি আটকে থাকে, প্লাসেন্টা কিন্তু রিটেন্ড হওয়ার সম্ভাবনা সেখানে অনেক বেশি। তাহলে কি ঘটেছে, বেবি আউট হয়ে গেছে, বাট কিছু প্লাসেন্টাল অংশ ভিতরে রয়ে গেছে। কীরকমভাবে রয়ে গেছে প্লাসেন্টাল অংশ, সেটা এরকমভাবে কতগুলো প্লাসেন্টাল বিটস রয়ে গেছে। এই বিটস রয়ে যাওয়ার পরে বাচ্চা বের হয়ে গেছে, নাসিমা খুব খুশি যে যাই হোক আমি আপাতত ঝামেলা থেকে বেঁচেছি। তারপরে তাকে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই এবং তাকে খুব প্রপার অ্যাসেপসিসও মেনটেন করা হয়নি। নাসিমা বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পরে তার 3 দিন একটু একটু করে ব্লিডিং হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় কি তারা আবার বলে ঠিক আছে আসেন আবার একটু চেক করে দিলাম, কিন্তু আবার নাও বলতে পারে। যখন আমরা দেখব যে এই রিটেন কিছু বিটস রয়ে গেছে, তখন এই রিটেন বিটসটা তুমি জানো যেটা একটা ফরেন বডি হিসেবে কাজ করছে এখানে, এবং এটা একটা ব্লাড ক্লট অথবা এটা একটা ফরেন বডি যে কারণে সে ইনফেকশন মানে কে ইনভাইট করবে। কোথা থেকে ইনফেকশন যাবে? সিম্পলি এই যে ভ্যাজাইনা, এই ভ্যাজাইনার ভিতরে কিন্তু তার প্রচুর ফ্লোরা আছে, যেটা কিন্তু একটা নর্মাল ভ্যাজাইনাল ফ্লোরা। যেমন ধরি আমরা কি থাকতে পারে, নর্মাল ডডারলিন ব্যাসিলাই আছে, স্ট্রেপ্টোকক্কাস আছে, তারপরে মনে করো ক্যান্ডিডা আছে, এরকম বিভিন্ন রকমের আমাদের ফ্লোরা আছে, যারা কিন্তু সাধারণভাবে কোনো প্রবলেম সৃষ্টি করে না, কিন্তু সুযোগ পেলেই কামড় দিয়ে দিবে, বুঝছো? তাহলে যখনই দেখা যাবে যে এখানে একটা ফরেন বডি রয়ে গেছে, সে দ্রুত ওপর দিকে উঠে গেছে, উপরে উঠে যাকে ইনফেক্ট করে ফেলেছে। সো সেপটিক অ্যাবর্শন মানে হলো যখন একটা প্রোডাক্ট অফ কনসেপশন অথবা এই জেনিটাল অর্গান ইনফেক্টেড হবে ডিউ টু দ্য প্রসিডিওর অফ অ্যাবর্শন, তাকেই বলা হয় সেপটিক অ্যাবর্শন। তো আমরা তখন বলতেছিলাম নাসিমার কথা যে বাইরে এটা করেছে, কিন্তু আমাদের কি হতে পারে না? হতে পারে। যেমন মনে করো আমি হসপিটালে প্রসিডিওর করেছি, এরপরেও কিন্তু হতে পারে ইনফেকশন, এটাকে সুপারভেন্ট করতে পারে, এটাকে এফেক্ট করতে পারে। কাজে একটা প্রসিডিওর যখন আমরা করব, তখন আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এবং যাতে আমরা ইনফেকশনকে ইন্ট্রোডিউস না করি। 80% ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার যে ভ্যাজানাল ফ্লোরা আছে এটাই ইনফেকশন করছে, আর 20% ক্ষেত্রে যেটা করছে আমরা বাইরের থেকে তাকে ইনফেকশন ঢুকিয়ে দিচ্ছি। কাজে ঢুকিয়ে যেন আমরা না দিই, সেটা আমাদের খুব সচেতন থাকতে হবে। তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য সেপটিক অ্যাবর্শন, যেটা অ্যাবর্শন হয়েছে একটা প্রসিডিওর এবং সেখানে ইনফেকশন হয়েছে। ঠিক আছে, এই যে ইনফেকশনটা হলো, ইনফেকশনটা হওয়ার সঙ্গে সঙ্গে তার কী হবে? ইনফেকশন হওয়ার সঙ্গে সঙ্গে যে চারিদিকে সে ছড়িয়ে টড়িয়ে যাবে আগুন ধরার মতো, তা কিন্তু নয়। প্রথম দিকে দেখা যাবে সে কিছু একটা জিনিস এসে, একটা ফিব্রিনয়েড ম্যাটেরিয়াল আসছে, এসে কি করছে এই জিনিসটাকে ঢেকে রাখছে। এরকমই তো করা হয়, তাই না? যেমন একটা জায়গায় আমার যদি একটা মনে করো জাস্ট একটা নোংরা কিছু আছে, হ্যাঁ, আমরা যদি তাড়াতাড়ি সেটাকে পরিষ্কার করতে না পারি, তাহলে এমনভাবে আমরা সেটাকে মানে কনসিল করে রাখি যেন এটা দেখা না যায় বা এটা আমাকে কোনো সমস্যা না করে। তো এটা তো এরকমভাবে একটা ফিব্রিনয়েড ম্যাটেরিয়াল প্রথমে তাকে একটু আটকে দিতে চায় যে না এটা কোনো দিকে যেন না ছড়িয়ে যায়। তো তখন তার সিমটম কী হয়? পেশেন্টের খুবই অল্প সিমটম হয়, তার জ্বর হয়, কিন্তু তার জ্বর হয় এবং তার সাথে তার ভেরিং ডিগ্রি অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয় এবং তার কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে এবং কখনো কখনো তার ডিসচার্জ হয়, যেটা তার অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ। 3টা বলেছি, ফিভার বলেছি, পেইন বলেছি এবং ডিসচার্জ। দ্য ব্লাড অল্টার্ড ব্লাড, কখনো কখনো দেখা যায় বাদামে সাদাটে, আবার কখনো দেখা যায় অফেন্সিভ, এরকম ডিসচার্জ তার আসছে। তাহলে এটা হলো একটা ভ্যারাইটি অফ সেপটিক অ্যাবর্শন। ঠিক আছে, তো এই পেশেন্টটা যদি আমার কাছে আসে, তখন আমি তাকে কি করব? প্রথম যেটা কথা হলো এইম অফ ম্যানেজমেন্টটা কি আমাদের। আমি আগেও তোমাদের বলেছি, এখনও বলছি, যে কোনো ম্যানেজমেন্ট করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার এইম কী বা প্রিন্সিপালটা কী। প্রথম প্রিন্সিপাল যেটা হলো, এখানে যে ইনফেকশন হয়েছে এই সেপসিসকে আগে বন্ধ করতে হবে। আগে তো তোমার আগুন ধরেছে, আগুন তাহলে আগে বন্ধ করতে হবে, তাহলে প্রথম ইনফেকশনকে বন্ধ করতে হবে। 2 নাম্বার যেটা হলো, এই যে ফরেন বডি যেটা থেকে তার ইনফেকশন স্প্রেড করছে বা যে এটার কারণ, তাকে রিমুভ করতে হবে। 3 নাম্বার যেটা কারণ, সেটা হলো মায়ের বডির যে সমস্যাগুলো হয়েছে সেটাকে রিস্টোর করতে হবে। ঠিক আছে, এবং 4 নাম্বার যেটা কথা, সেটা হলো এই যে ইনফেকশনটা থেকে পরবর্তীতে যেন কমপ্লিকেশনস কিছু না হয়, সেটা আমার দেখতে হবে। তাহলে আমরা কার কাছে এসেছি? আমরা হাসিনা এসছে এবং সেটা খুব আর্লিয়ার স্টেজে আমার কাছে চলে এসছে।
এখন একটা ডায়াগনোসিস আমি কি করে পড়বো? এটা তো আমি ক্লিনিক্যাল সিমটম পেয়েছি যে একটা হিস্ট্রি দিয়েছে অ্যাবর্শনের, ইনডিউসড অ্যাবর্শন। 2 নাম্বার তার ক্লিনিক্যাল ফিচার আছে। এখন আমি ডায়াগনোসিস কি করব? জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল, পার ভেজেনাল। জেনারেল এক্সামিনেশনে আমি দেখব তার টেম্পারেচার রেস্ট এবং কখনো কখনো পেশেন্ট টক্সিক থাকতে পারে, এনিমিক থাকতে পারে। পার অ্যাবডোমিনালে অনেক সময় দেখা যাচ্ছে তেমন কিছুই থাকা পাবে না, কারণ এরকম ছোট তো ইউট্রাসটা, খুব বেশি কিছু যে পাবে তা কিন্তু নয়। পিভি করে যেটা আমরা পাবো, আমরা দেখব অসটা মনে হচ্ছে যে একটা অ্যাবর্শন ভালো হয়ে যাওয়ার পর যে ক্লোজ হয়ে যাওয়া, ইনভলিউশনের মতো হয়ে যাওয়া, সেটা নেই, বরং এটা ওপেন ওপেন মনে হচ্ছে এবং আমার হাতে ব্লাড আসছে এবং কখনো কখনো এটা অফেন্সিভ। এইরকম একটা জায়গাকে আমরা যদি মনে করো, পিভি করার আগে আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু গিভ এ speculum and we have to collect the swab from the vagina and the endocervix. swab কালেক্ট করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো, আমি যখনই তাকে এক্সামিন করতে যাব, আমি প্রথমে একটা স্পিকুলাম দিব, আমি দেখব এবং আমি সোয়াবটাকে কালেক্ট করে নিয়ে 2টা টেস্ট টিউবে দিয়ে দিলাম। একটা টেস্ট টিউবেতে যেটা দিব সেটা হলো আমাদের রুটিন পরীক্ষা করবে, আর এটাতে কালচার সেন্সিটিভিটি করবে। এরপর আমি পিভি করেছি এবং পিভি করে আমি দেখেছি যে ডিজিটাল এক্সামিনেশন করে অসটা একটু ওপেন এবং আমার কাছে মনে হচ্ছে ইউট্রাসটা একটু বাল্কি, সাধারণের তুলনায় একটু বাল্কি এবং একটু সফট, কন্ট্রারটা ওরকম না, বাট আশেপাশে কিছু নেই। তারপরে তার কি করতে হবে? তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন শেষ, কিছু ইনভেস্টিগেশন দিতে চাই। আমি কি কি ইনভেস্টিগেশন তুমি দিতে চাও? আমি প্রথমে ব্লাড দিতে চাই, আমি ব্লাডের সিবিসি দেখতে চাই। তার কারণ হলো এই যে সিবিসি, এটা আমার এই ইনফেকশনের বার্ডেনটা কতটুকু সেটাকে আমাকে বুঝিয়ে দেয় এবং তার সাথে যেটা করে যে প্রোগনোসিস, আজকে তার সিবিসি কত, কালকে তার সিবিসি কত, সে কি আগের চেয়ে ভালো হচ্ছে? স্পেশালি আমরা যেটা দেখি সেটা হলো টোটাল ডাব্লিউবিসি কাউন্ট এবং ইএসআর, এবং কখনো কখনো ব্লাডে আমরা সি রিঅ্যাক্টিভ প্রোটিনও কিন্তু দেখতে পারি। তাহলে ব্লাডের আমাদের এটা করতে দিব। ব্লাডের আরেকটু টেস্ট করা দরকার, তাই না? যদি এনিমিক মনে হয়, ব্লাড ট্রান্সফিউশন রাখতেই পারে, কাজেই তখন আমি গ্রুপিং করব, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং করব। আমি ডায়াবেটিসটা অবশ্যই মাপতে চাই, কারণ ওনার বয়স হয়ে গেছে, ওনার বয়স 38 বা 40, এখন যে কোনো সময় তার কিন্তু ডায়াবেটিস থাকতে পারে এবং ডায়াবেটিস এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি, কাজে আমি তখন ব্লাড সুগার করতে চাই। তাহলে এইগুলো খুব বেসিক আমাদের ব্লাডের মধ্যে জানতে চাই। আমি আর কি করতে চাই? আমি ইউরিন করতে চাই, ইউরিনের কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এবং রুটিন টেস্ট। তার কারণ এই যে জীবাণুটা কোথা থেকে আসছে, এটা কি ভ্যাজানাল ফ্লোরা, নাকি এটা আমি ঢুকিয়েছি, নাকি তার নিজের বডি থেকে কোনো জায়গা থেকে এসেছে, এটা তোমাকে জানতে হবে। সেই জন্য আমরা ইউরিনটাকে করতে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা, সেটা হলো একটা আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি আমাকে যেটা বলবে সেটা হলো এটা কি ভিতরে প্রোডাক্ট আছে কি না, থাকলে সেটা কতটুকু আছে, সেটা আলট্রাসোনোগ্রাফি আমাকে বলবে। তাহলে আলট্রাসোনোগ্রাফি যখন এটা বলে দিবে, আরও বলবে যেটা যে আশেপাশে কোনো জায়গায় কিন্তু এই ইনফেকশনটা স্প্রেড করে নাই, তাহলে এটা আমাকে আলট্রাসোনো বলে দেবে। তো এই জন্য আমরা কি করব, আমরা তাকে চট করে আলট্রাসাউন্ডটাও সাজেস্ট করব। রুগী কিন্তু এখনও তোমার লেবার রুমেই আছে, তোমার যেখানে তুমি পেশেন্ট রিসিভ করছো সেখানেই আছে। তো তুমি ব্লাডের স্যাম্পল কালেক্ট করে দিচ্ছ, তখন তুমি চট করে যেটা করবা, একটা ক্যানুলা করে ফেলবা। ক্যানুলা করে আমি এইখান থেকে ব্লাডের স্যাম্পল দিব এবং আমি প্রথমে পড়ছি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের মধ্যে কন্ট্রোল অফ দ্য সেপসিস। তাহলে সেপসিস কীভাবে কন্ট্রোল করতে পারবে? অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল। এবং আমরা যে রেজিমটা ফলো করি সেটা আমরা বলেছি AGM, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজল। উদ্দেশ্য হলো আমরা গ্রাম পজিটিভ এবং আমরা অ্যারোবস এবং অ্যানারোবস সবাইকে কভার করব। আমরা দেখি অ্যারোবসের মধ্যে মেইনলি স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, তারপরে হলো তোমার ক্লেপসিলাস, সিউডোমোনাস, তারপরে এরা খুব কমনলি আমাদের থাকে। হ্যাঁ, আর আমরা যদি অ্যানারোবসের কথা বলি তাহলে ব্যাকটেরয়েডস, তারপরে হলো তোমার ক্লস্ট্রিডিয়াম এবং বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, যেটা খুব খারাপ ধরনের ইনফেকশন। তো এগুলি মনে করো যেটা, এই জন্য আমাদের উদ্দেশ্য যেটা হলো আমরা সবাইকে গুলি মেরে সবাইকে একসাথে মারতে হবে। তাহলে আমরা অ্যাম্পিসিলিন দেবো, জেন্টামাইসিন দেবো। আমরা এই জেন্টামাইসিনকে দিয়ে আমরা তাকে গ্রাম নেগেটিভকে কাভার করবো, মেট্রোনিডালসে অ্যানারোবসকে কাভার করবো। এটা তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সব কিছু দিয়ে আমরা ইনজেক্টেবল শুরু করে দিলাম। শুরু করার পরে আলট্রাসোনোগ্রাফির জন্য পেশেন্টকে আমাকে বাইরে যেতে হচ্ছে। এর মধ্যে তোমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে তার কি খুব অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে। আসলে কিন্তু অ্যাক্টিভ ব্লিডিং হয় না খুব একটা, আর যদি হয় তাহলে তো মনে করো আমাদের পেশেন্টই খারাপ হয়ে যায়। পেশেন্টের
পালস বেড়ে যাচ্ছে, পেশেন্ট শকে চলে যায়। কাজে অ্যাক্টিভ ব্লিডিং যদি না থাকে তাহলে অবশ্যই আমি এখন আলট্রাসোনোগ্রাফির সাজেশন নেব। আলট্রাসোনোগ্রাফি করে রুগী ফেরত আসলো, আমি দেখলাম ভেতরে তার প্রোডাক্ট রয়েছে। অফকোর্স ইউ হ্যাভ টু রিমুভ দ্য প্রোডাক্ট। তাহলে এই যে প্রোডাক্টটা রিমুভ করব সেটাকে আমরা তখন বলেছি আমরা একটা ডাইলেটেশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরিটিস করব বা ডিএনসি করব। ঠিক আছে, এটা কিভাবে আমরা রিমুভ করব? ওই যে তুমি বললাম না যে হোস্টেলে আছো, মনে করেছে যে গেস্ট এসছে, তাড়াতাড়ি করে একটা কিছু ময়লা সরিয়ে রেখেছো, কিন্তু ওটা সরিয়ে রাখলে হবে না, এটা বের করতে হবে। কাজে বের করার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রসিডিওর করতে হবে। সেই প্রসিডিওরটাকে আমরা বলছি ডিইএনসি, ডাইলেটেশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরিটিস। তাহলে এই জিনিসটা আমরা করব। তা এটা যখন আমি করব তখন কিন্তু আমাদের খুব সাবধানে এই প্রসিডিওরটা করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় এটা করতে গিয়ে আমাদের কিন্তু ইনজুরি হতে পারে, বেশি ব্লিডিং হতে পারে, সেটা আমরা একটু পরে আসছি। তাহলে মিসেস যে উনি এসছেন, মিসেস নাসিমা, ওনার এই ইনফেকশনটা কম, কিন্তু এই নাসিমা যদি এমন হয় যে উনি সময় মতো আমাদের কাছে আসেননি, তখন কি হবে? তখন আমাদের এখানে আছে মনে করো ফ্যালোপিয়ান টিউব, এখানে ফ্যালোপিয়ান টিউব আছে। প্রথমে আমরা বলেছি যে বডি তাকে এখানে আটকে রাখতে চায় এবং প্রথমে সে এন্ডোমেট্রিয়ামটাকে ইনফেক্ট করে সে ইউট্রাসের মধ্যে রাখতে চায়, কিন্তু যখন দেখা যায় আগুন এত বেড়ে গেছে, ইনফেকশন এত বেড়ে গেছে, সে এদিক দিয়ে খোলা দরজা পেয়েছে, খোলা দরজা দিয়ে বের হয়ে এসছে। কোথায় আসছে? সে ফ্যালোপিয়ান টিউবে আসছে। এই ফ্যালোপিয়ান টিউবকে সে ইনফেক্টেড করেছে, এন্ডোসালপিনজাইটিস হয়েছে, এখন এখান দিয়ে পাস পড়ছে, ইনফেকশন স্প্রেড করে যাচ্ছে। এখানে আছে আমাদের ওভারি। যখন এখানে ওভারিতে আসছে তখন এই ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি একসাথে মানে জট পাকিয়ে যাচ্ছে, এবং জট পাকিয়ে যাওয়ার পরে তারা পেইনফুল একটা লাম্প তৈরি করতে পারে, টিউবো ওভারিয়ান মাস, এটাকে আমরা বলি টিও মাস, টিউবো ওভারিয়ান মাস। এই রুগীটাকে তুমি যদি পিভি করো তাহলে কিন্তু তুমি এখানে হাত দিয়ে ধুয়েছো, এইখানে বাইম্যানুয়াল যদি করো তাহলে তুমি দেখবা যে এখানে একটা শক্ত চাকার মতো দেখা যাচ্ছে, এটা তুমি পিভিতে পাবা। এবং এই রুগীটার যদি আলট্রাসোনোগ্রাফি করো তাহলে দেখা যাবে এখানে তো আছেই এবং এখানেও একটা চাকা তৈরি করে ফেলেছে সে, তার মানে হলো এই ইনফেকশনটা অনেক দূর স্প্রেড করে গেছে। ঠিক আছে, এইটুকু যখন স্প্রেড করে গেছে, তুমি গতকালকে তার সিবিসি করেছিলা এবং তোমরা গতকালকে তাকে এটাকে ইভাকুয়েট করেছো, কিন্তু ইভাকুয়েট করার সময় হয়তো বা পুরো কমপ্লিট ইভাকুয়েট হয়নি, অথবা এমন হতে পারে যেটা যে করে ফেলেছো বাট তারপরেও ইনফেকশন অ্যাগ্রেসিভভাবে এগিয়েই যাচ্ছে। তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ, তাকে জ্বরের ওষুধ দিচ্ছ, তাকে হাইড্রেশন মেনটেন করছো, নিউট্রিশন দিচ্ছ, তারপরেও হচ্ছে। তো এই পর্যায়ে যখন আসে, এটাকে আমরা আসলে যদি গ্রেডিং করি তাহলে এটা মাইল্ড ফর্ম ইনফেকশন, এটা আমরা বলতে পারি মডারেট অথবা টাইপ 2 ধরনের, মানে দ্বিতীয় ধরনের এটা ইনফেকশন, যেটা আমাদের পেলভিক ক্যাভিটির মধ্যেই থেকে যায়। এবং এই ইনফেকশনটাকেও কন্ট্রোল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই আমাদের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক মানে চালু করতে হবে, এবং আমরা তো করেছি, এইটাকে রিমুভ করতে হবে। তারপরেও কিন্তু তোমার সোর্স অফ ইনফেকশন রিমুভ করতে হবে। বাট এই যে এখানে মাসটার ভিতরে যদি পাস কালেকশন না হয়ে থাকে, ইনফেকশনটা যদি কমে যায়, এটা কিন্তু ডিজলিউশন হতে পারে, আস্তে আস্তে ছোটো হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা ছোটো হচ্ছে না, মাছটা বড়ই হচ্ছে, এবং দে আর প্রডিউসিং পাস, একদম ফ্র্যাঙ্ক পাস তৈরি করেছে, এবং সেই পাসটা কিন্তু অনেক সময় আমাদের পেলভিক অ্যাবসেস তৈরি করতে পারে। পেলভিসের মধ্যে আমাদের সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হলো পাউচ অফ ডগলাস, এবং পাউচ অফ ডগলাসের যে ডিপেন্ডেন্ট পার্টে তোমার অ্যাবসেস। আমি পিভি করেছি, পিভি করে মনে হলো যে একটা বগি ফিলিংস, ফ্ল্যাকচুয়েশন টেস্ট পজিটিভ, তার মানে এখানে পাস তৈরি হয়ে গেছে। তোমরা তো জানো যে বেসিক প্রিন্সিপালস অফ সার্জারির মধ্যে আমরা বলেছি যে যদি কোথাও পাস তৈরি হয়ে যায়, তুমি যতক্ষণ না পাসকে ড্রেনেজ করবা এবং ইনসেশন দিবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার অ্যান্টিবায়োটিক তার ভিতরে ঢুকতে পারবে না। আমাদের উদ্দেশ্য তাই। তাহলে আমি কি করছি, এখানে পাস হয়েছে, আমি এখানে একটা ইনসিশন দিলাম। এই যে ইনসিশন, এটা হলো ভ্যাজাইনাতে দিয়েছি পাউচ অফ ডগলাসে, সেটার আমরা নাম বলেছি, সেটা হলো কালডো সিনটেসিস মানে হলো তোমরা জানো যে নিডল দিয়ে পানি বের করা, আর হলো কালডোটমি, আমরা এখানে কেটে ফেললাম, কালডোটমি ভ্যাজাইনা কাটা। তখন হয় কি, আমরা একটা হাত দিলেই আমি এই পাসটাকে পেয়ে যাচ্ছি, এবং একটা আঙ্গুল দিয়ে আমি পাসের লোকুলাইগুলোকে ভেঙে দিব, ভেঙে দিলে এই পাসটা ড্রেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ফরেন বডি, এটা এখান দিয়ে রিমুভ করছি এবং এটা এখান দিয়ে রিমুভ করছি, এই দুইটা রিমুভ করার পরে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক যখন আমি দিচ্ছি, রুগী ইমপ্রুভ করছে।
তাহলে আমরা বললাম যেটা যে আমাদের কাজ হয়ে গেছে, এবং মনিটর করো, তাকে মনিটর করো যে তোমার যে ট্রিটমেন্টটা চলছে এটা কি রেসপন্স করছে কিনা। আগামীকালের কথা, আগামীকালকে কি হয়েছে, আমরা রাউন্ডে এসেছি, রাউন্ডে আসার পর আমরা দেখলাম যে তার জ্বরের স্পাইক আরও বেড়ে গেছে, আরও বেশি টেম্পারেচার, আজকে তার 103, 4, 5 জ্বর, এবং সে কিছু খেতে পারছে না, সে ভমিট করছে রিপিটেডলি, সে ডিহাইড্রেটেড, তার টাংগুলো কোটেড হয়ে গেছে, সে এনিমিক। এবং আমি যখন পেটে হাত দিলাম তখন দেখা যাচ্ছে সম্পূর্ণ পেটটা তার টেন্স, টেন্ডার, বোর্ড লাগে রিজিডিটি, পেটে হাত দিলে মনে হচ্ছে শক্ত এবং টেন্স, টেন্ডার। তখন আমি তার বাউল সাউন্ডটাকে শোনার চেষ্টা করলাম এবং আমি দেখলাম যে তার রিপিটেড ভমিটিং হচ্ছে এবং বাউল সাউন্ডটা কিন্তু তার অ্যাবসেন্ট। তার মানে কি হয়েছে, এই যে ইনফেকশন এটা পেলভিক ক্যাভিটিটা ছেড়েও সে কিন্তু আপার অ্যাবডোমেনে, টোটাল আমাদের ট্রু যে অ্যাবডোমেনাল ক্যাভিটি সেখানে কিন্তু আমাদের ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়ে সে গার্ডগুলোকে মানে স্ট্যাসিস করে দিয়েছে, প্যারাসিস, প্যারালাইজড করে দিয়েছে, যেটাকে আমরা বলি প্যারালাইটিক আইলিয়াস। ঠিক আছে, প্যারালাইটিক আইলিয়াস মানে এখন তার গার্ড মুভ করতে পারে না, সে ইনফেক্টেড, সে ইনফ্লেমড, সে বসে পড়েছে। তো এরকম একটা পর্যায়ে যখন আসে তাহলে প্রথম আমাদের যেটা করতে হয় সেটা হলো তাকে একটা এনজি টিউব সাকশন দিতে হবে, যাতে গার্ডটা যে ডিস্টেন্ডেড হয়েছে ভিতরে গ্যাসগুলোকে যেন আমরা এবং লিকুইডগুলোকে যেন আমরা বের করে দিতে পারি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যেটা যে স্টিল যদি আমার রুগী এখনও মনে হয় যে ভালো আছে প্যারামিটার্সগুলো, তখন আমরা কিন্তু আরও ওয়েট করতে চাই, চট করে যে তার অ্যাবডোমিনাল ক্যাভিটিটা আমি ওপেন করতে চাই তা কিন্তু নয়। তাহলে আমরা কি চাই, আমরা এই কনজারভেটিভগুলো দেই, এবং এখন কিন্তু তার যেটা করা দরকার সেটা হলো তোমার ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট করতে হবে, কারণ যেহেতু প্যারালাইসিস ডেভেলপ করে গেছে তাহলে তার সোডিয়াম কতটুকু আছে, ক্লোরাইড কতটুকু, পটাশিয়াম কতটুকু, কারণ তোমরা তো জানো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কিন্তু প্রচুর প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে। এটা দেখে আমরা ওটা কারেকশন করার চেষ্টা করি, খুব ভালো অ্যান্টিবায়োটিক দিই, আর বাই দিস টাইম যদি আমার কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট চলে আসে অ্যাকর্ডিংলি আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিই। দেওয়ার পরে আমি দেখি যেটা যে রুগীটা আরেকটু ইমপ্রুভ করে কিনা। যদি পরের দিন আমি দেখি যে হ্যাঁ সে ক্লিনিক্যালি ইমপ্রুভ করেছে, কিভাবে বুঝবো, সে তার নাকে নল দেওয়া আছে, সে বলছে আমি নাকের নল খুলে ফেলতে চাই, তার জ্বর আজকে তুলনামূলকভাবে কম এবং অ্যাবডোমেনটা অনেকটাই সফট হয়ে এসেছে। ইউরিন আউটপুট মেজার করতে হবে, তাকে অবশ্যই ক্যাথেটার করতে হবে, কারণ যে পেশেন্ট এতটুকু খারাপ হয়েছে তার ইউরিন আউটপুট কতটুকু আছে এবং রেনাল ফাংশন কেমন আছে এটা দেখার জন্য কিন্তু ইলেকট্রোলাইটের সাথে সাথে তোমরা কিন্তু সিরাম ক্রিয়েটিনিন করতে হবে। কারণ হলো কিছু কিছু অর্গানিজম আছে, স্পেশালি ক্লস্ট্রিডিয়াম, ওরা কী করে জানো, কিডনিতে চলে যে একদম টিউবুলার নেক্রোসিস, কর্টিক্যাল জায়গাগুলো বিভিন্ন জায়গায় নেক্রোসিস তৈরি করে রেনাল ফেলিয়ার ডেভেলপ করে। এই জন্য আমাদের ক্রিয়েটিনিনের পাশাপাশি আমাদের যেটা করা দরকার সেটা হলো তার ইউরিনারি আউটপুটটা মেজার করতে হবে। আর তাকে তো আমি এনপিওতে রেখেছি, কাজে তুমি কতটুকু ফ্লুইড দিলা, কতটুকু আউটপুট হবে, কী ধরনের ফ্লুইড দিতে হবে, সোডিয়াম লাগবে না পটাশিয়াম লাগবে, সেটা তোমাকে দেখে সেভাবে দিতে হবে। তাহলে যার রেসপন্স করে গেল তো আমরা হ্যাপি, কিন্তু এবং হ্যাপি হওয়ার পরেও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক কমপক্ষে ইনজেক্টেবল 5 দিন তাকে কন্টিনিউ করতে হবে, এবং পরবর্তীতে ওরালি যখন সে যাবে তখনও কমপক্ষে 10 দিন, মানে 14 দিনের নিচে কোনো অ্যান্টিবায়োটিক হবে না। ইনফেকশন যখন কন্ট্রোল করতে হবে খুব জোরদারের সাথে করতে হবে, কোনো রকমের যেন ইনফেকশনের কোনো ছিটে ফোটা কোথাও না থাকে, যদি থাকে সে ক্রনিক সমস্যার সৃষ্টি করবে, তো রিমোট কমপ্লিকেশন করবে। কাজে আমরা খুব এনার্জেটিক্যালি এটা মেনটেন করব। এরপর যেটা আসো যে না অবস্থা খারাপ, পেট আরও ফুলে যাচ্ছে, তখন আমরা বলি প্লিজ গো ফর দ্য ল্যাপারেটমি। ল্যাপারেটমিতে যাও, গিয়ে দেখি আমাদের যে কী অবস্থা। যখনই আমরা ল্যাপারেটমিতে, এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সার্জিক্যাল কলিগসদের হেল্প নিই, আমরা দেখা গেল যেটা আমি ওপেন করেছি, ওপেন করার পর দেখা যাচ্ছে পাস, আর একটা জিনিস পাসের সাথে পাওয়া যাচ্ছে ফিকাল ম্যাটার, স্টুল বের হয়ে গেছে, গন্ধ। কি ঘটেছিল, নাসিমা যেটা করেছিল সে এখানে ফরেন বডির যখন এটাকে অ্যাবর্শন করতে চেয়েছিল, তার যিনি করেছেন তিনি এখান থেকে একটা ফরেন বডি ঢুকিয়েছেন এবং ওইটা এখান থেকে পারফোরেশন করে যে সে গার্ডকে যে আছে গার্ডকেও ইনজুরি করে ফেলেছে, যে কারণেই কিন্তু তার ইনফেকশন তুমি এখানে কন্ট্রোল করতে পারো নাই, এখানে করতে পারো নাই, এখানে করতে পারো নাই। এখন তুমি আমাকে বলতে পারো এটাকে আমরা প্রথম দিন কি আইডেন্টিফাই করতে পারতাম? অনেক সময় পারা যায় না, কারণ এই যে ফরেন বডিটা তো আবার চলেও যায়, সে রিমুভ করে ফেলেছে, বাট অনেক সময় দেখা যায় ফুটা হয়ে গেছে, একদম অ্যাবডোমিনাল ক্যাভিটি পেয়ে গেছে। আমি একদিন এক পেশেন্টের পেটে এত বড় একটা কাঁঠালের ডাল পেয়েছি, মানে ওইটা ডাল, এবং আমি এক্স রে করেছি তাতেও আসে না, তারপর দেখি তার সিমটম রয়ে গেছে। ল্যাপারেটমি যখন করেছি
তারপর করে দেখা পরে পারফোরেশন পেলাম এবং আমি খুঁজতে থাকলাম যে কোনো ফরেন বডি আছে কি না, তারপরে সে ডাল রিমুভ করলাম। তো এই জন্য অনেক সময় দেখা যায় তারা এতটাই মানে আনহাইজেনিক, এতটা ক্রুড এবং ক্রুয়েলভাবে এই কাজগুলো কিন্তু করতে পারে। কাজেই এইরকম একটা করে সে পারফোরেশন করেছে ইঞ্জুরি। আমি কিন্তু, তোমরা খুব অবাক হয়ে যাবা যে এখন যেখানে ফ্যামিলি প্ল্যানিং এত ভালো কাজ করে, যেখানে আমাদের অ্যান্টিবায়োটিক্স এখনও ভালো আছে, মানুষের অ্যাওয়ারনেস এত বেড়েছে, তাহলে কেন এই ধরনের সেপসিস হচ্ছে? এবং যত আমাদের অ্যাবর্শনে পেশেন্ট ভর্তি হয় ওয়ার্ডে, তার মধ্যে প্রায় 10 to 15% পেশেন্টের সেপসিস আছে। এবং এই সেপসিসের কারণে কিন্তু আমরা প্রায় 8% ম্যাটারনাল ডেথ হয়। এবং অ্যাবর্শনের কারণে এই সেপসিস এবং হেমোরেজ দুটা কারণে কিন্তু অনেক মা মারা যায়। কাজেই আমাদেরকে এই জায়গাগুলোতে খুব ভালো করে কাজ করতে হবে। তাহলে আমরা বলেছি কেটা যে অ্যাবডোমেন ওপেন করে আমরা এটা পেলাম। তখন আর কি করি আমরা তখন আমাদের আবার সার্জিক্যাল কলিকের হেল্প নেই এবং তারা খুঁজে দেখে ইউটেরাসের গাঁট কখনো কোথায় পারফোরেশন হয়েছে। প্রচুর পাই আমি কয়েক জায়গায় পারফোরেশন হয়ে গেছে এবং সেইগুলা কিন্তু খুব কষ্ট পেশেন্টের জন্য, ইনফেকশন। এবং একবার যদি তোমার ফিকাল ম্যাটার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসে তাহলে পেরিটোনাইটিসটা এত খারাপ ধরনের হয় এবং ফিকাল ফিস পরে যদি ওর না থাকে, তোমার মনে করো পারফোরেশন না থাকলেও ফিকাল ফিস্টুলা হয়ে যায়। ফিকাস ওই গাটের ওখান থেকে একটা কন্টিনিউয়াস স্টুল আসতেই থাকে এবং এই পেশেন্টদের কিন্তু আউটকাম খুব খারাপ। তাহলে দেখো আমরা বললাম যে একটা সেপসিস, এই নাসিমার কী কী ঘটনা ঘটতে পারতেছে তুমি তাহলে এবার খেয়াল করে দেখো। এখন আমরা যে কথাটা জিজ্ঞাসা করতে চাচ্ছি, তাহলে আমরা জানলাম যে একটা সেপসিস অ্যাবর্শনকে আমরা কিভাবে ট্রিট করব। কিভাবে ট্রিটমেন্টের মধ্যে আমরা কতগুলো এইম বলেছিলাম। আমরা বলেছিলাম ইনফেকশনটাকে আমাদের ওভারকাম করতে হবে অ্যান্টিবায়োটিক। একটা প্রশ্ন আমরা প্রায়ই জিজ্ঞাসা করি যে অ্যান্টিবায়োটিক তুমি দেওয়ার পরে কতক্ষণ পরে তুমি ডিএনসি করবা। আসলে যেটা হলো যে তোমাদের বইতে বোধহয় লেখা আছে যে 24 ঘন্টা পরে করব, বাট যদি তার মনে করো যে ইনফেকশন আছেই, সেক্ষেত্রে আমরা 6 to 8 আওয়ার্স পরে করতে পারি। কারণ আমরা অ্যান্টিবায়োটিক যে লোডিং ডোজটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের ব্লাডে যে বায়োঅ্যাভেলেবিলিটি যেটা থাকবে ওটা কিন্তু আমরা 6 to 8 আওয়ার্সের মধ্যে পেয়ে যেতে পারি। আর যদি মনে করো তার অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে তো তুমি ওয়েট করতে পারছো না, কারণ হল ব্লিডিং হয়ে তো পেশেন্ট খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই 6 to 8 আওয়ার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ইভাকুয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেপটিক অ্যাবর্শনের মধ্যে এখন কমপ্লিকেশনস কি? একটা কমপ্লিকেশনস হলো আর্লি কমপ্লিকেশনস। কি কমপ্লিকেশনস? আমাদের এই হলো ইউট্রাস, সেপটিক অ্যাবর্শন বা যে কোনো অ্যাবর্শনে যদি ধরো, এখানে আমাদের এই ম্যাটেরিয়াল এটা বের করতে হবে। এটা বের করতে যে এটা হলো কি, আমরা ডিএনসি করাটা একটা খুব জটিল কাজ বলে আমার কাছে মনে হয়। তার কারণ অন্ধকারের মধ্যে তোমাকে কাজ করতে হবে। তুমি একটা ইনস্ট্রুমেন্ট ঢুকে এটাকে টেনে খুঁজে বের করতে হবে, তুমি দেখতে পাচ্ছ না। এমন নয় আমি আলট্রাসোনোগ্রাফির মানে গাইডলাইন্স কিছু করছি, বাট তবে আলট্রাসোনোগ্রাফির ছবিটা আমি দেখি কোন জায়গাটাতে আছে, দেখে আমি ওইখানটাতে অবশ্যই ভালো করে কাজ করার চেষ্টা করি। তাহলে এটা হলো যে আমরা এটা যখন বের করতে চাচ্ছি তখন অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, হেমোরেজ হচ্ছে, ইনফেকশন চলছে। এবং ইনফেকশনগুলো যে এন্ডোমেট্রাইটিস, সালপিনজাইটিস, সালপিঙ্গোফোরাইটিস, পেলভিক পেরিটোনাইটিস, পেলভিক অ্যাবসেস, জেনারেলাইজড পেরিটোনাইটিস, এগুলো সব বলে ফেলেছি আমরা। রিমোট কমপ্লিকেশন, দূরের কি কমপ্লিকেশনস হতে পারে? দূরের কমপ্লিকেশনসের মধ্যে এই যে ইনফেকশনটা যখন তার হিলড হয়ে যাবে, যখন দেখা যাবে যে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক 14 দিন পাওয়ার পরে যে কোনো ইনফেকশন যখন হিল হয়, তখন হিলিং প্রসেসের মধ্যে একটা ফাইব্রোসিস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং ফাইব্রোসিস হয় এবং প্রচুর, এবং সবচেয়ে ফাইব্রোসিস যখন হয়, এই যে ফ্যালোপিয়ান টিউবটা এটা খুব ডেলিকেট এবং এটা খুব ন্যারো একটা টিউব, যে কারণে খুব অল্পতেই এই ফ্যালোপিয়ান টিউবটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় ব্লক হয়ে যেতে পারে। আরেকটা কি হতে পারে, পার্শিয়ালি ব্লক হয়েছে, কীরকম? এরকম। তাহলে এইরকম ব্লক যদি কারো হয়ে যায়, পরবর্তীতে দেখা যাবে তার কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করবে। একটু আগে বলেছিলাম না যে এমআর, একটা পেশেন্ট তোমার কাছে বুদ্ধি নিতে চাচ্ছে, তুমি তাকে এমআরের পরামর্শ দিবা কি না? না, কারণ হলো যেটা যে আমরা দেখেছি এই ইনফেকশন এমআর থেকে অনেক পেশেন্টদের পরবর্তীতে কিন্তু টিউব ব্লক হয়ে গেছে এবং বাচ্চা হয়নি। সেই জন্য আমরা প্রথম বাচ্চার ক্ষেত্রে এটা তাদেরকে সবসময় ডিসকারেজ করব এবং ভালো ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস দেব। 2 নাম্বার যেটা হলো হিল্ড হয়েছে বাট ন্যারো হয়ে গেছে। তোমরা তো জানো যে ফার্টিলাইজেশন হয় আমাদের অ্যাম্পুলার রিজিয়ন। এই যে অ্যাম্পুলার রিজিয়ন ফার্টিলাইজেশন হচ্ছে, এত বড় ফার্টিলাইজড ওভাম এদিক দিয়ে ক্রস করতে পারে না, তাহলে কি হবে? একটোপিক, ফেটে অ্যাবডোমেন ফুল অফ ব্লাড। তাহলে একটা আমরা বলেছি যেটা যে এই ক্রনিক হয়ে যাবে এবং ক্রনিক পেলভিক পেইন অথবা ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি, এটা হতে পারে। ইনফার্টিলিটি হতে পারে,
আর যেটা হতে পারে একটিপিক প্রেগন্যান্সি হতে পারে। আর কি হতে পারে, আমরা যখন এই যে প্রসিডিওরটা করি এই পরবর্তীতে আমরা মনে করি যখন একটা খুব সুন্দর ধরো গিয়ে যে তোমার একটা ফ্রেশ একটা ময়লা যদি কোথাও পড়ে থাকে তুমি যখন তাকে ক্লিন করবা এটা তুমি টোটাল ক্লিন করতে পারবা, কিন্তু যখন তুমি মনে করো এটা ডিপ হয়ে যাবে বা এটা অনেক দূর তখন কিন্তু টোটাল ক্লিন করতে গেলে তোমাকে অনেকটা ডিপ জায়গা ক্লিন করতে হয়। এতে কি হয় অনেক সময় এই ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তোমরা জানো তো যে আমরা যখন মেনস্ট্রুয়েশন পড়িয়েছি আমরা বলেছি না যে এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ার আছে, বেজাল, স্পঞ্জি এবং কম্পেক্টাম। প্রত্যেকটা সাইকেলের সময় উপরের 2টা লেয়ার কম্পেক্টাম এবং স্পঞ্জি লেয়ার শেডিং হয়ে যায়, বেজাল লেয়ার থেকে যায়। বেজাল লেয়ার থেকে নতুন করে এন্ডোমেট্রিয়াম তৈরি হয় যেটা আবার পরবর্তীতে শেডিং হয়। এখন তুমি যদি এমন হয় যে ডিএনসি যখন করছো তখন এই বেজাল লেয়ার সহ ফেলে দিয়েছো তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই পেশেন্টের অ্যামিনোরিয়া ডেভেলপ করছে, তার কিন্তু মেনস্ট্রুয়েশন নেই এবং এটা একটা ভালো নাম আমরা বলি, সেটা বলি ইউটেরাইন সাইনেকিয়া। সাইনেকিয়া মানে হলো যে এটা যদি একটা ইউটেরাস হয় এই 2টা দেয়াল এত আমরা জোরে কিউরেট করেছে পরে এই 2টো লেগে গেছে, ভিতরে কোনো স্পেস নাই, কোনো এন্ডোমেট্রিয়াম নাই, তার মেনস্ট্রুয়েশন নাই, সেকেন্ডারি অ্যামিনোরিয়া আমরা তাকে বলি, সেকেন্ডারি অ্যামিনোরিয়া হতে পারে। আরেকটা ঘটনা ঘটে আমরা প্রায়ই পাই, সেকেন্ডারি অ্যামিনোরিয়া মানে কি, প্রাইমারি মানে যার জীবনেও হয়নি, সেকেন্ডারি মানে আগে হতো এখন হচ্ছে না। কবে থেকে হচ্ছে না, আমার একটা এমআর করা হয়েছিল, আমার একটা ডিএনসি করা হয়েছিল, এরপর থেকে তার মেনস্ট্রুয়েশন নেই। কেন নেই কারণ হলো যে তার এন্ডোমেট্রিয়াম অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং চলে যাওয়ার পরে এই 2টা দেয়াল তখন একসাথে হয়ে গেছে, লেগে গেছে বা অথবা ব্যান্ডস তৈরি হয়েছে এরকম, যে কারণে তার কোনো ফাংশনিং এন্ডোমেট্রিয়াম নেই। আরেকটা ঘটনা ঘটতে পারে সেটা কি, এই যে সার্ভিক্স, এই সার্ভিক্সটা ক্লোজ হয়ে গেছে, আউটলেট নাই এবং এখানে তার মেনস্ট্রুয়েশন জমা হওয়ার কারণে ইউটেরাসটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং প্রত্যেকবার যখন মেনস্ট্রুয়েশন হয় তার সিভিয়ার মেনস্ট্রুয়েশনের টাইমটা হয়, সিভিয়ার পেইন হয় এবং এটাকে যদি আমরা হাতে দেখি তাহলে ইউটেরাসটা স্বাভাবিকের তুলনায় অনেক বড় দেখব এবং একটা আলট্রাসোনোগ্রাফি যদি দেখো ইট ইজ ফুল অফ ব্লাড, যেটাকে আমরা হেমাটোমেট্রা বলছি, তেমন কিছু দরকার নাই, জাস্ট সিম্পলি তুমি যদি এটাকে একটু ডাইলেট করে দাও তাহলে এই ব্লাডটা বের হয়ে যাবে। আমি ডাইলেট করে দিলাম, এটা বের হয়ে যাবে। তাহলে কয়েকটি ইনস্ট্রুমেন্ট আমরা বাই দিস টাইম ইউজ করেছি, সেগুলো আমরা একটু বলবো। তাহলে আমরা কমপ্লিকেশনস কথা বলছিলাম যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস মে বি হ্যাপেন ডিউ টু সেপটিক অ্যাবর্শন। এখন আমরা অনেকক্ষণ ধরে আমরা কিছু প্রসিডিওরের কথা বলছি, এমআর এর কথা বলেছি, এমভিএ বলেছি। এমআর আর এমভিএটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি কিছুটা বলে ফেলেছি। এখন যেটা আসি সেটা হলো ডিএনসি। সো দিস ইজ দ্য ইউটেরাস এবং এখানে আমাদের ক্যাভিটি আছে এবং আমরা দেখিছি যেটা এখানে তার প্রোডাক্ট রয়েছে। এখন আমরা বলেছি যেটা আমরা ডিএনসি করতে চাই, কীরকম আমরা লিখেছিলাম ডি ই অ্যান্ড সি। ডি মানে ডাইলেটেশন, ডাইলেটেশন মানে এই যে তুমি যে অসের ভিতরতে ঢুকবে এই অসটা যদি ক্লোজ থাকে তাহলে তোমাকে ডাইলেট করতে হবে। আমরা কি দিয়ে ডাইলেট করি, আমরা হ্যাগার্স ডাইলেটার, এটা মেটালিক কাঠেরও আছে ডাইলেটার এবং দেখো দুইটাই কিন্তু আলাদা, দুইটা কিন্তু গ্র্যাজুয়েশন আলাদা এবং সাইজগুলো লেখা আছে। তাহলে আমরা গ্র্যাজুয়ালি ডাইলেট করি, কীরকম করি, আমরা এটা দিয়ে ডাইলেট করি, কতক্ষণ এটা রেখে দিই, আবার এই সাইডের চেয়ে এটা একটু বড়, তখন আবার এই সাইড দিয়ে করি, আবার এই সাইড দিয়ে করি, এই সাইড দিয়ে করি। এই যে ডাইলেটেশনটা করলাম আমরা কিন্তু একটু আগে বললাম এই ডাইলেটেশন করলেই আমি ফল পাবো, কার ক্ষেত্রে, যদি সেটা হেমাটোমেট্রা হয়, যদি সেটা লোকিওমেট্রা হয়, যদি সেটা পায়োমেট্রা হয়। তাকে কিন্তু ডাইলেট করার মানে আর কোনো কিছু ভিতরে তোমার করার দরকার নেই, কারণ পথ বন্ধ ছিল তুমি পথ খুলে দিয়েছো। তাহলে অনলি ডাইলেটেশন লাগে। এরকম যদি কিছু এক্সাম্পল বলতে বলি তাহলে পারবে না, তুমি বলবে যে যদি এটা পথ আটকে যায় তাহলে কি ব্লাড জমে থাকতে পারে ভিতরে, ব্লাড জমে থাকতে থাকতে সেটা ইনফেকশন হতে পারে, আর ডেলিভারি হওয়ার পরে পিপিআরের পরে লোকিয়া জমা থাকতে পারে। 3টা মেট্রার নাম বলেছি যেটার ক্ষেত্রে অনলি ডাইলেটেশন। আরেকটা ডাইলেটেশনের জন্য শুধু ডাইলেটেশন লাগে, এটা একটু বিবেচনা করে দেখো। তুমি যদি কোনো প্রসিডিওর করতে চাও যেমন হিস্টারোস্কোপি, তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি এটা ডাইলেট করব এবং আমি এখানে একটা লাইট সোর্স দিয়ে আমি ইউটেরাসটাকে দেখতে চাই, তাহলে শুধু ডাইলেট করতে হবে। আবার কি মনে করো আমি কি করতে চাই, হিস্টারোসালফিঙ্গোগ্রাফি, তাহলে তোমাকে ডাইলেট করতে হবে, ঠিক আছে, অথবা হিস্টারোস্কোপ, সেটা করতে হবে। তাহলে কিছুটা আমরা বলেছি 3টা ডিজিজের নাম বলেছি, আমরা বলেছি হেমাটোমেট্রা, পায়োমেট্রা, লোকিওমেট্রা, যেখানে শুধু ডাইলেশন করা লাগে। আর বলেছি প্রসিডিওর, কি প্রসিডিওর, হিস্টারোস্কোপিতে করতে হবে,
আর হিস্টারোসালফিঙ্কোগ্রাফি, কারণ এখান দিয়ে আমরা হিস্টারোসালফিঙ্কোগ্রাফিতে ডাই দিব এবং ডাইয়ের এক্সরে নিব, কাজে এটা খুব সহজ। এটা হলো ডাইলেটেশন। এখন আসো ইভাকুয়েশন। ইভাকুয়েশন মানেটা কি? এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে বের করার নাম হলো ইভাকুয়েশন। এরকম প্রোডাক্ট তাহলে কোথায় কোথায় থাকতে পারে একটু বিবেচনা করে বলি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলতেছি সেটা হলো ইনকমপ্লিট অ্যাবর্শন। ঠিক আছে, ইনকমপ্লিট অ্যাবর্শন, তারপরে যেটা হতে পারে প্রোডাক্ট মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন, এই জায়গাগুলোতে আমাদের প্রোডাক্ট থাকতে যেটা ইভাকুয়েট করতে হয়। ইভাকুয়েট মানে হলো খালি করা, তাই তো? তার মানে এটা প্রোডাক্ট আছে ভিতরে, এটা খালি করতে হবে, তাহলে সেটা হলো ইভাকুয়েশন। আর হলো কিউরেটেস, মানে কিউরেট করা, নারিকেল কোরানির মতো কিউরেট করা। কোথায় করতে হয়? আমি ইভাকুয়েশন করেছি কিন্তু পুরাটা বের হয়নি, কিউরেট করতে হতে পারে। আর কি হতে পারে? অনেক সময় শুধু আমরা কিউরেট, এই এন্ডোমেট্রিয়ামের কোনো প্যাথোলজি আছে কিনা, যেমন এটা পলিপ থাকতে পারে, যেমন এটা একটা কার্সিনোমা থাকতে পারে, যেমন এটা কোরিও কার্সিনোমা থাকতে পারে, যেমন টিউবারক্লোসিস থাকতে পারে, যেখান থেকে অথবা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং থাকতে পারে, যাদের এই কিউরেট টেস্টটাকে নিয়ে আমরা টেস্ট করব। কাজে আমি যদি এখন তোমাকে বলি হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য ডিএনসি, তাহলে বলা যাবে না? তাহলে বলা যাবে। এবং সবচেয়ে বেশি ডিএনসি আমরা করি সেটা হলো ইনকমপ্লিট অ্যাবর্শনের জন্য। তাহলে এটাকে তোমরা ভাগ ভাগ করে মনে পড়ো যে ডাইলেটেশন করতে হয় কত কত জায়গায় বলেছি, হেমাটোমেট্রা, পায়োমেট্রা, লোকিওমেট্রা, আর হলো ডায়াগনস্টিক প্রসিডিওর। ইভাকুয়েশন করতে হয় যখন ভিতরে কিছু রয়ে গেছে, কি কোত্থেকে থাকতে পারে? প্রোডাক্ট অফ কনসেপশন থাকতে পারে, তাহলে ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন, সেসব জায়গায়। আর কিউরেট টেস্ট করতে হবে কোথায়? এটা মেনলি ডায়াগনস্টিক। সেক্ষেত্রে আমাদের কোথায় করতে হতে পারে? আমরা এন্ডোমেট্রাল পলিপ বলেছি, আমরা বলেছি এন্ডোমেট্রাল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা, এছাড়াও আমরা বলেছি যেটা এখানে একটা মনে করো কি অনেক সময় মিসিং কপারটি থাকে, কপারটি আটকে গেছে, টান দিয়ে আমরা বের করার জন্য সেটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে এই সব, অথবা আমরা একটা বায়োপসি করতে চাই, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংয়ে করতে চাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের, তাহলে এখন ইন্ডিকেশনগুলো তো গুলিয়ে যাবে না, এবং আমি যার জন্য যেটা করব তাকে সেটাই করব। যদি ডাইলেটেশন দরকার হয় তাহলেই আমি ডাইলেটেশন করব, আর যদি ডাইলেটেশন দরকার না হয়, কিভাবে দরকার না হয়? আমার একটা ইনস্ট্রুমেন্ট ইজিলি এটা দিয়ে ঢুকে যাচ্ছে, ডাইলেটেশন দরকার নেই, তখন ডাইলেটেশন বাদ, তার নাম ইউটেরাইন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেস। আমি এটা ইভাকুয়েট করেছি, আমার কাছে মনে হচ্ছে কোনো প্রোডাক্ট নাই, ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন, তুমি যা করবা সেটাই তার নাম। বোঝা গেছে যে আমি যদি ডাইলেটেশন করি বা লাগে আমি করব, আমার যদি ইভাকুয়েশন করতে হয় ইভাকুয়েশন করব, কিউরেট লাগলে কিউরেট করব, এবং কোনটার ক্ষেত্রে কোনটা করব সেই অনুযায়ী তার ইন্ডিকেশন আমি কোনটা করতে হবে। এখন তুমি যদি বলো ইনকমপ্লিট অ্যাবর্শন, তার জন্য আমাদের ডাইলেটেশন লাগতে পারে, ইভাকুয়েশন লাগতে পারে, কিউরেটেসও লাগতে পারে, তিনটাই লাগতে পারে, কাজে আমি সেটাই করব প্রয়োজন বোধে। এখন তোমাদের একটা অসপিস্টেশন আছে প্রায়শ, সেটা হলো ডিএনসির উপর একটা অসপিস্টেশন থাকে, এবং কখনো কখনো দেখা যায় যে তোমাদেরকে ইনস্ট্রুমেন্টগুলা টেবিলের উপর দেওয়া হয় এবং বলা হয় কি তোমরা এটাকে সাজিয়ে বলো যে কীভাবে প্রসিডিওরটা করবো, একটা চেকলিস্ট থাকে। তো আমরা ওই অসপিস্টেশনটা একটু পড়ে ফেলি এর মাঝখানে। একটা ডিএনসি যখন করতে হবে তাহলে প্রথমে কথা হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য ডিএনসি, এটা তোমাকে জানতে হবে, তাই না? সিম্পলি আমি কাউকে করছি ইনকমপ্লিট অ্যাবর্শনের জন্য করছি, ঠিক আছে? যখন আমরা করব প্রথমে পেশেন্টের কনসেন্ট নিতে হবে, পেশেন্টকে ব্লাডার ইভাকুয়েট করতে হবে, পেশেন্টকে একটা ওটি টেবিল নিতে হবে এবং ওইখানে তার প্রাইভেসি মেনটেন করতে হবে, লাইট সোর্স থাকতে হবে, তারপরে পেশেন্টকে লিথোটমি পজিশন করতে হবে। পজিশন অ্যানেস্থেশিয়া কী দিতে পারি আমরা? ইউজুয়ালি আমরা জিএ দিতে পারি, শর্ট অ্যাক্টিং জেনারেল অ্যানেস্থেশিয়া, অথবা আমরা স্পাইনাল দিতে পারি, অথবা আমরা লোকাল দিতে পারি, যেমন প্যারাসার্ভাইকাল ব্লক। সেখানে কি হয়, এই যে জাস্ট সার্ভিক্সের এখানে আমরা এই পয়েন্টে আমরা একটু লোকাল অ্যানেস্থেশিয়াতে ব্লক করে দিলাম, তাহলে তার পেইনটা হচ্ছে না। কাজে আমি যেই অ্যানেস্থেশিয়াটা দিব সেটা দিলাম। দেওয়ার পরে আমার প্রথম যে কাজ হবে সেটা হলো এটাকে অ্যাসেপসিস করতে হবে বাইরে। তাহলে আমি একটা গালিপট নিব, তার মধ্যে পভিটেন আয়োডিন নেব, গজ নেব, দিস ইজ দ্য সোয়াব হোল্ডিং ফর্সেস বা স্পঞ্জ হোল্ডিং ফর্সেস, নিয়ে আমি ওয়াশ করে ফেলবো বাইরেটা। ওয়াশ নিয়ে করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি একটা স্পিকুলাম দিয়ে এটা ভিতরে আগে দেখব। এই যে আমাদের সিমস ডাবল ব্লেডেড ভ্যাজানাল স্পিকুলাম, এটার অবশ্য একটা ব্লেড, দুটোও থাকতে পারে। আমরা একটু দেখতে চেষ্টা করব কি অবস্থা আছে। দেখার পরে আমার প্রথম যেটা কাজ হবে এটা আবার একটু বের করে আমি এটা বাই ম্যানুয়াল করব, মানে আমি একটা পিভিতে একটা হাত দেবো, অ্যাবডোমেনে একটা হাত দেবো। এই যে অ্যাবডোমেনে হাত দিলাম, এই হাত দিয়ে আমি কী দেখতে চাই? আমি দেখতে চাই ইউট্রাসের সাইজ কতটুকু, ঠিক আছে? কারণ কতটুকু ইনস্ট্রুমেন্ট এটার ভিতরে ঢুকবে। আর যেটা আমরা দেখতে চাই, তোমরা জানো তো বোধ হয় না যে নর্মাল ইউট্রাসের পজিশন কিন্তু অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্সড,
অ্যান্টিভার্টেড। অ্যান্টি মানে অ্যান্টিভার্টেড। ভ্যাজাইনা, তাহলে ইউট্রাসের রিলেশন উইথ ভ্যাজাইনা, তাহলে ভ্যাজাইনার সাথে যে রিলেশনটা থাকে সেটা থাকে আমাদের 90 ডিগ্রির মতো, ঠিক আছে, 90 ডিগ্রি। আর হলো অ্যান্টিফ্লেকশন, ফ্লেকশন, তাহলে ভ্যাজাইনা চলে গেল, বাকিটা মনে রাখবা সেটা হলো কি সার্ভিক্স। তার মানে হলো এই যে সার্ভিক্সের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যান্টিফ্লেকশন 120 ডিগ্রি। আর ইউট্রাসের সাথে ভ্যাজাইনা, আসলে এটা তো আমরা যদি লেটারাল অ্যাঙ্গেলে দেখি তাহলে ইউট্রাসটা এরকম থাকে, ভ্যাজাইনা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো রিলেশনশিপ অফ দ্য ইউটেরাস উইথ দ্য ভ্যাজাইনা ইজ কল্ড অ্যান্টিভার্টেড। ভি ভার্টেড মানে ভ্যাজাইনার সাথে রিলেশন, মনে রাখতে হবে, একটাই মনে রাখলে বাকিটা তো সার্ভিক্সের সাথে মিলও আছে। ফ্লেকশনের সাথে এক্স আছে, এখানেও একটা সার্ভিক্স আছে, এক্স আছে, কাজে এটা দেখে আমরা মনে রাখবো, তা নাহলে গুলিয়ে যায়, আমারও গুলিয়ে যায়। তাহলে আমরা এই যে বাইম্যানুয়ালটা করি, আমি দেখি যেটা কি অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্সড কিনা, কারণ আমরা বলেছি 15% পেশেন্টের কিন্তু যাদের ইউট্রাসটা এমনি রেট্রোভার্টেড। এখন অ্যান্টিভার্টেড, তুমি যে একটা স্টিলের একটা ইনস্ট্রুমেন্ট ঢুকাবা, তাকে এইভাবে ঢুকাইতে হবে। এখন এভাবে ইউট্রাস আছে এইভাবে, তুমি এভাবে ঢুকানোর জন্য ঢাকাই দিচ্ছ, তাহলে কি হবে, এটা পারফোরেশন হয়ে যাবে। কাজে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে পিভি করে যে এই ইউট্রাসের সাইজ কত। 2 নাম্বার যেটা হলো এই ইউট্রাসটা কি অ্যান্টিভার্টেড নাকি রেট্রোভার্টেড, এটা দেখবো। আর 3 নাম্বারে দেখবো তার অসের কন্ডিশনটা কি, আমার ডাইলেটেশন লাগবে নাকি লাগবে না। ওকে, এই 3টা জিনিস দেখব। তাহলে আমি দেখলাম যে আমার ডাইলেটেশন লাগবে, তাহলে আমি ওয়াশ দিয়ে গেছি, তখন আমি কি করি, এই যে স্পিকুলামটা দিয়ে আমি পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পিকুলটাকে ডিপ্রেসড করি, এবং আমার অ্যাসিস্ট্যান্ট তখন এটাকে ধরে রাখে। ধরে রাখার পরে তোমার যেটা কাজ সেটা হলো অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সকে তোমার ধরতে হবে, এটা ধরে টাইট করে রাখতে হবে, এটা টান দিবে নিচের দিকে একটু এবং স্টিডি করবে। স্টিডি না করলে হবে কি, তুমি যদি মনে করো এটা স্টিডি না করো আর এখান থেকে ইনস্ট্রুমেন্টে ধাক্কা দাও, তাহলে সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে, ইউট্রাস তো মোবাইল অর্গান, এটা ফিক্স না, কাজে এটাকে স্টিডি করতে হবে। তাহলে আমরা কি করবো, এটা অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সকে ধরে, আমরা কিন্তু এখন অসটাকে সুন্দর দেখতে পাচ্ছি, এই যে অস। ওকে, এটা যখন আমরা দেখতে পাই তখন আমরা অনেক সময় একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি যেটাকে আমরা বলি ইউট্রান সাউন্ড, সেটা দিয়ে আমরা ইউট্রাসের লেংথ এবং তার অ্যান্টিভার্সনটা দেখতে পাই। এখানে আমার কাছে সাউন্ডটা এই মুহূর্তে নাই, তার কারণ আসলে আমরা সাউন্ডটা খুব কমন ইউজ করি, কারণ এত চিকন দেখা যায় ওইটার জন্য পারফোরেশন হয়ে যায়। তাহলে আমরা এটা করার পরে আমার ডাইলেটেশন লাগবে, তাই তো। তাহলে ডাইলেটেশন আমি কী দিয়ে করছি, এই দুটো তো ইনস্ট্রুমেন্ট আমার এখানে ধরাই আছে, এটা ফিক্সড, আমি তখন ডাইলেটেশন করছি। ডাইলেটেশনের জন্য আমরা ডাইলেটার ইউজ করি, যেটাকে আমরা বলছি হ্যাগার্স ডাইলেটার, হ্যাগার্স ডাইলেটার, এবং এটা গ্র্যাজুয়েশন থাকে, আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়। এইটা দিলাম, তারপর আবার এইটা দিলাম। কতটুকু ডাইলেট করব, আমি ডাইলেট করব ততটুকুই, দেখো এই যেটার মাথা কতটুকু, যাতে আমার এই ইনস্ট্রুমেন্টটা ঢুকতে পারে, এর চেয়ে বেশি কিন্তু দিব না। তাহলে আমি এর চেয়ে বেশি ডাইলেট করার কিন্তু প্রয়োজন নাই। তাহলে আমি আস্তে করে কী করলাম, তাহলে ডাইলেটেশন করার পরে আমি এখানে প্রোডাক্ট আছে আমি জানি, তখন আমি একটা ওভাম, এটা বলা হয় ওভাম হোল্ডিং ফরসেপস, মানে ওই ওভাম মানে আসলে এটা ওভাম তো না, আমরা আসলে এখানে স্পঞ্জ হোল্ডিং ফরসেপসের মতোই, একই রকম স্পঞ্জের মতোই, খুব একটা তফাৎ যে আছে তা কিন্তু নয়, তবে এটার চেয়েও এটা ছোটো, কারণ এটা আবার হয় কি, এটা ঢোকাতে গেলে ওটা অনেকটু ডাইলেট করতে হয়, সেজন্য আমরা খুব চিকন এটাকে চিকিৎসা করি, এটা এক ধরনের স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। তাহলে আমি কী করেছি, এটাকে বন্ধ করে এখানে ঢুকে গেছি, ঢুকে যাই এটাকে ধরে ফেলেছি, ধরে এটাকে আবার চাপিয়ে দিয়েছি, যে আস্তে করে বের করে নিয়ে চলে আসছি। যখন বের করে নিয়ে চলে আসছে আমার কাছে মনে হচ্ছে টোটালটাই বের হয়ে গেছে, তাহলে তার কিউরেটার্সের প্রয়োজন নেই। কিন্তু আমি যখন বের করছি তখন মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আসছে, একটু এখান থেকে আসছে, একটু এখান থেকে আসছে, তার মানে এটা পুরো কিউরেট হয় নাই। তাহলে তুমি কি করবা, যদি না হয় দেন উই আর ইউজিং দ্য কিউরেট, এটার নাম হলো কিউরেট। এটা ওই যে বললাম না নারিকেল কোরানোর মতোই। তাহলে এটার মধ্যেও কিন্তু শার্প এন্ড আছে, একটা চিকন, একটা বড়, একটা ব্লান্ট, বিভিন্ন রকমের কিউরেট আছে। তাহলে আমি কি করব, ওইটা করার পর এই ইনস্ট্রুমেন্টটা দিব, এটা দিয়ে প্রথমে আমি ফান্ডাসে যাব, আর বেশি যাব না কারণ ফোটা হয়ে যাবে। ফান্ডাসে গিয়ে আমরা আস্তে করে উপর থেকে নিচ পর্যন্ত কিউরেট করব, ক্লকওয়াইজ আস্তে আস্তে নিচের থেকে উপর থেকে নিচ পর্যন্ত করব, আবার এরকম করে করব। করলে কি হবে, পুরো 4টা দেয়াল ইউট্রাসে তুমি দেখে ফেললা, এবং যখন তুমি কিউরেট করবা, যখন তোমার দেখবার কোনো প্রোডাক্ট না থাকবে, তোমার হাতেই তুমি ফিল করবা খাস 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 একটা শব্দ হচ্ছে, এবং একটা গ্রিটিং সেন্সেশন হয়,
এবং অনেক সময় দেখা যায় যে যখন আমাদের প্রোডাক্ট আমরা বের হতে আসছে তখন এটা ফ্রদি, কারণ এটা অ্যাডমিক্স উইথ এয়ার, ব্লাডটার সাথে বাতাস মিলে যে সেটা আর কোনো প্রোডাক্ট আসে না। তাহলে এটা কিন্তু প্রায় জিজ্ঞাসা করা যে কমপ্লিট হয়েছে বুঝবা কী করে? প্রথম বুঝবো কীভাবে? ইউট্রাসটা এতদিন একটু বড় ছিল, কন্ট্রাক্ট করতে পারে নাই। কেন পারে নাই? প্রোডাক্ট লেগেছিল, কাজে এই জন্য কন্ট্রাক্ট করতে পারে নাই। কিন্তু তুমি যখন এই কিউরেটটা কমপ্লিট করে ফেলছো না, দেন তুমি হাতে ফিল করবা যে ইউট্রাস কন্ট্রাক্ট করে গেছে। এবং এই ইনস্ট্রুমেন্টটা যখন তুমি বের করতে যাবা তখন এখানে মনে হবে এই যে আমার ইনস্ট্রুমেন্টটাকে ইউট্রাসটা চেপে ধরছে, কনস্ট্রিক্ট করে দিচ্ছে, এই ফিলটা পাওয়া যায়। 2 নম্বর যেটা বললো একটা গ্রিটিং সেন্সেশন হয়, এবং 3 নম্বর বলেছি এইখানে ব্লাডটা বের হচ্ছে তার সাথে এয়ার মিক্সড বাবলের মতো আসে। এটা দেখে আমরা বুঝি যে এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা বললাম যে এটা আমরা কিভাবে করি। তাহলে আমাদের প্রসিডিওর শেষ হয়ে গেছে। প্রসিডিওর শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই যে ব্লাড প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করব, এবং যে জিনিসটা আমরা বের করলাম এটাকে হিস্টোপ্যাথোলজি করব। হিস্টোপ্যাথোলজি আসলে সবার করা দরকার, কারণ এই যে প্রোডাক্টটা বের হলো এটা আমাদেরকে করে এটা ক্লিয়ার করে ফেলতে হবে। কেমন? তাহলে এটা করে, অথবা এমন হতে পারে যে এটা একটা কোরিও কার্সিনোমা, এমন হতে পারে এখানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অথবা এমন হতে পারে যেটা যে তার প্রেগনেন্সির ইস্যু আসছে, প্রোডাক্টিভ কনসেপ্টাস আছে, কিন্তু সেখানে আমাদের অন্য কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল, কাজে এটা হিস্টোপ্যাথোলজি করার নিয়ম। রুগী কখন বাড়ি যায়? রুগী ইউজুয়ালি দেখা যায় 3-4 ঘন্টা পরেই কিন্তু বাসায় চলে যেতে পারে। কেমন? এখন এই যে আমরা ডিএনসিটা করলাম, এটাকে আমি এমভি সিরিঞ্জে করতে পারতাম? অবশ্যই পারতাম। কিভাবে পারতাম? আমি রুগীকে অ্যানেস্থেসিয়া দিতাম না, আমি আউটডোরেই করতাম। এবং প্রথমে আমি যেটা করতাম, এই ক্যানুলাটাকে ঢুকিয়ে দিতাম, দেখো এটা ডাইলেটারে কাজ করছে, আলাদা করে ডাইলেট করার কোনো দরকার নেই, এটা দিয়ে ডাইলেট করে ফেলতাম, এখানে চলে যেতাম। তারপর নেগেটিভ প্রেশার খেয়ে পরে আমি জাস্ট সাক করতাম, এটা আমার ক্লিয়ার হয়ে যেত। সুবিধা কী হতো? এটা তোমার আউটডোরে হতো, এটা তোমার রুগীকে অ্যাডমিট করতে হতো না। একটা পেশেন্ট অ্যাডমিট করে ওয়ার্ডে যাওয়া এবং ওটি যাওয়ার মধ্যে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে এবং পেশেন্টের প্রবলেম হয়ে যাচ্ছে। ওষুধ খুব কম লাগছে, আমরা চ্যানেল করছি না, শুধু ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তার পেইনও খুব কম হয় এবং কমপ্লিকেশনস কম। তাহলে এমভিএ, এবং তোমরা জানো বোধহয় যে আমাদের এখন প্রত্যেকটা মেডিকেল কলেজের আউটডোরে আইপাস নামে একটা রুম আছে, যেখানে কিন্তু এই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। এমআর দেওয়া হচ্ছে, এমভিএ দেওয়া হচ্ছে, এবং কন্ট্রাসেপশন দেওয়া যাচ্ছে। কারণ এই যে আমাদের হাসিনা, সে বাচ্চা নিতে চায়নি, আনএক্সপেক্টেডলি হয়েছে, এবং সে কিন্তু পিল খেয়েছিল বাট ইরেগুলার টেকিং। আমার কি তাকে অপশন দেওয়া উচিত যে আপনি আবার পিল খাবেন? অবশ্যই আমি তাকে লং টার্ম কন্ট্রাসেপশন দিব। সবচেয়ে ভালো এটা এমভিএ করার সঙ্গে সঙ্গে তাকে আমি কপারটি দিয়ে দেবো, অথবা তাকে আমরা ইমপ্ল্যান্ট দিয়ে দেবো, ইমপ্ল্যান্ট সাবকিউটেনাস ইমপ্ল্যান্ট দিয়ে দেবো, অথবা ইনজেক্টেবল দিয়ে দেবো। কারণ তাকে তো আমি আর ট্রাস্টই করি না যে সে পিল খাবে বাসায় যেয়ে। কাজে আমাদের এই সময়টাতে ক্লায়েন্টের এই সার্ভিসটা কিন্তু আমরা দিয়ে দিব। যাতে আইপাস রুম বলে একটা রুম আছে, তোমরা দেখবা আউটডোরে গেলে, ওইখানে তোমাদের কিন্তু ডিউটি থাকবে। তাহলে দেখো যে এই যে সিম্পল প্রসিডিউর করতে পারি আমরা। তাহলে এখন আমাদের কমপ্লিকেশনস কী হতে পারে? ডিএনসির কমপ্লিকেশনস, এটা খুব জিজ্ঞাসা করা হয়। ইন্ডিকেশন বলেছি, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য ডিএনসি। একটু বিবেচনা করে দেখো যে পেশেন্টকে তুমি টেবিলে শুয়েছ এবং তুমি প্রসিডিউরটা করতে যাচ্ছ। যখন তুমি এই সার্ভিক্সটাকে ধরতে যাচ্ছ, অনেক সময় সার্ভিসটা ধরাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, সার্ভিসকে আমরা যেটা ধরেছিলাম সেটা হলো আমরা ভলসেলাম ফরসেপস, দিস ইজ ভলসেলাম, এবং খুব স্টাউট, এবং এখানে দাঁত টিট আছে, টোত আছে। এটা দিয়ে যখন তুমি এইটা ধরবা, এটা খুব স্ট্রং হয়। এ কী করে? ইউট্রাসকে একটু নিচের দিকে নামে এবং স্টেডি করে, কাজে এটা খুব স্ট্রং। তো অনেক সময় দেখা যায় এটার কারণে কিন্তু সার্ভাইকাল ইনজুরি হয়ে যেতে পারে, বিশেষ করে প্রেগনেন্সির পরে যখন সফট থাকে সার্ভিক্সটা, তখন তো এগুলা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ধরতে যেয়ে তুমি হয়তো ভ্যাজাইনাল টিস্যু ধরে ফেলেছো, এটা হতে পারে। এরপর যেটা আসো, আমরা প্রসিডিউর যখন করছি তখন আমরা বলেছি স্পিকুলাম দিলাম, তারপরে আমরা ভলসেলাম দিয়ে ধরেছি, এখন আমি এটা ডাইলিটেশন করছি। তো ডাইলিটেশন করার আগে কিন্তু তুমি জানো যে এটা 8 উইক সাইজের। এখন তুমি যদি এই ডাইলিটেশন করে এরকম জোরে এক ধাক্কা দাও, তাহলে তো পারফোরেশন হয়ে যাবে। কি করে বুঝবা পারফোরেশন হয়েছে? অনেকক্ষণ তো ধাক্কাচ্ছে ওই পর্যন্ত, হঠাৎ করে দেখলা যে ইনস্ট্রুমেন্ট উপর দিকে আস্তে করে চলে গেল, আর কোনো ধাক্কা দেওয়া লাগছে না, মানে রেজিস্ট্যান্স চলে গেছে, এবং ওই সময় ব্লাড বেশি আসছে। কি করতে হবে? দ্রুত ইনস্ট্রুমেন্টটাকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলে কি চেপে যাব নাকি? কাউকে বলবো না?
সিনিয়রকে বলতে হবে যেটা আমার কাছে মনে হচ্ছে এটা পারফোরেশন হয়ে গেছে। এবং যদি অল্প অল্প ব্লিডিং হয় সিনিয়র কিন্তু কিছু করবে না, ওভাবেই রেখে দিবে। কিন্তু যদি খুব বেশি ব্লিডিং হতে থাকে তাহলে কিন্তু সেটা ইমিডিয়েট আমাদেরকে ওপেন করতে হবে, ওপেন করে দেখতে হবে যে কোথায় ইনজুরি হয়েছে, কী পরিমাণ ইনজুরি হয়েছে। তাহলে এটাতে ইনজুরি হতে পারে। আবার আমরা বললাম না যে ওভাম ফরসেপস, এটা ধরে টান দিবা। যখন আমি এখানে ধরছি, এটা ধরার সাথে সাথে ইউট্রাসের লেয়ার কতগুলো ধরেছি, ধরে এমন টান দিয়েছি যে ইউট্রাসের অনেকটা অংশ ছিঁড়ে এসছে। এবং আস্তে আস্তে তারপর যখন আবার কিউরেট করতে গেলাম, কোথায় কিউরেট আমাদের, এরপরে আমি তাকে কিউরেট করতে গিয়েছি। এই যে এই কিউরেট করতে যেয়ে আমি এত কিউরেট করে ফেলেছি, এখান থেকে ইনজুরি হয়ে গেছে, পারফোরেশন। আবার এমনও দেখেছি যে এটা ধরতে গেছে, এখান দিয়ে ধরে এটা বাইরে চলে গেছে, এখান থেকে গাঁট ধরেছে, এই গাঁট নিয়ে এসে ভ্যাজানাতে ঝুলছে। কেউ আর ওই যে যারা মনে করো মানে ইলিগাল অ্যাবর্শনগুলো করে, এত ইনজুরি হয়, গাঁটটাকে টেনে টেনে, খুব গাঁট তো খুব সফট, মনে করো এটাই বোধহয় প্রোডাক্ট, ইচ্ছা মতো টেনে 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 ছিঁড়ে ফেলছে। এই যে পারফোরেশন, এটা এত খারাপ এবং পেশেন্টের জন্য আউটকাম এত খারাপ, যেটাকে আমরা খুবই ভয় পাই। তাহলে এটা কিন্তু লোকাল ইনজুরি হতে পারে। প্রায়শ যেটা হয়, এটা পুরাটা কমপ্লিট হয়নি, কিছু অংশ রয়ে গেছে, ব্লিডিং হচ্ছে ইনকমপ্লিট, অথবা ইনকমপ্লিট ডিএনসি, অথবা আমরা যেটাকে বলেছি যেটা যে তোমার হেমোরেজ, ব্লিডিং খুব বেশি হচ্ছে, ইনফেকশন, তুমি প্রসিডিওর করেছো, ইনফেকশন ইন্ট্রোডিউস করে দিয়েছো, সেটাও হতে পারে। এগুলো হলো মানে ইমিডিয়েট কমপ্লিকেশনস। তাহলে কি বলেছি, হেমোরেজ, পারফোরেশন, ইনজুরি, ইনকমপ্লিট, ইনফেকশন, এগুলো হতে পারে। আর রিমোট কমপ্লিকেশনস কিন্তু বলে ফেলেছি, ক্রনিক পেলভিক পেইন, ক্রনিক ডিজিজ, অথবা দেখা যায় যে তার ইনফার্টিলিটি, বাচ্চা হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে তার টিওমাস হয়ে আছে, অথবা তার একটুপিক প্রেগনেন্সি হচ্ছে। কাজে এই যে সমস্যাগুলো, এটা ডিএনসির ক্ষেত্রে হবে। এবং আমরা যতদূর পারবো এই ডিএনসিটাকে কিন্তু এখন আমরা অনেক কমিয়ে এনেছি, অ্যান্ড ইট ইজ রিপ্লেসড বাই দ্য ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেটর অ্যান্ড বাই দ্য এমআর। এই যে এমআরের কথা আমরা খুব রিজিডের কথা বলেছিলাম, বাট আসলে এতটা রিজিড হওয়ার কিছু নেই। বিকজ যদি পেশেন্টের এই বাচ্চা রাখার কোনো উপায় না থাকে, তুমি তাকে হেল্প করতে হবে। তুমি যদি বলো তাকে বকাঝকা দিয়ে যে হ্যাঁ এটা করেছেন কেন, এরকম করলে এরকম হবে, এরকম করা ওটা আপনার উচিত হয় নাই, কী হবে? সে তো আমার কাছ থেকে যে এমন কারো কাছে যাবে যেখানে গেলে সে এটা অ্যাবিউজ হবে, যেখানে গেলে তার এটা মানে ভালো টেকনিক্যাল হবে না। I am not the police, I am not the judge, I am the doctor. We are the doctor. We have to help our patient. There may be so many complications of the mother. There may be premarital pregnancy. There may be extramarital pregnancy. The husband resides outside and the woman got pregnant. তাহলে কি করে ফেলবা তুমি? তাকে মেরে ফেলবা? খুব ইম্পর্টেন্ট এরকমভাবে একটা ডিএনসি যখন আমরা করতে যাব, তার কারণ খোঁজা এবং তার হিস্ট্রি টোটাল নেওয়া, অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। তোমাকে অবশ্যই তাকে এটা কনফিডেন্সিয়াল, ডিএনসির ক্ষেত্রে এটা আমরা খুব করে বলি। সিজারিয়ানের কনফিডেন্সিয়ালিটি তো দরকার নেই, 9 মাস ধরে সবাই দেখছে তার পেটে বাচ্চা আছে, বাট যে রুগীটা তুমি ডিএনসি করছো তার সমস্ত জিনিসটা বুঝে নিতে হবে এবং কনফিডেন্সিয়ালিটি মাস্ট মেনটেন করতে হবে। এটা কিন্তু একটা কোয়ালিটি অফ সার্ভিস। তাহলে আজকে আমরা একটা লম্বা ক্লাস পড়ে ফেলেছি, তাই না? আসলে যেটা হলো যে এখানে আসলে অনেক কথা বলার থাকে, তো তোমাদের জন্য যেটুকু খুব দরকার সেটুকু বলার চেষ্টা করেছি। আর তোমরা একটুখানি বইগুলোতে দেখো, বিশেষ করে সেপটিক অ্যাবর্শনটা, আর সেপটিক অ্যাবর্শনটা একটু ভালো করে পড়লে পিপুরাল সেপসিসও কিন্তু হয়ে যায়, কাজে ওইটা একটু ভালো করে পড়ে নিবা। আর 2 নম্বর কথা, এমআর, ডিএনসি, এমভিএ, এই যে কোনোটা তোমার কিন্তু একটা অসপিস্টেশনে থাকতে পারে। ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখিয়ে দিলাম এবং সেভাবে সাজিয়ে সাজিয়ে পড়ার চেষ্টা করবা। তাহলে আজকে এখানে শেষ করে ফেলি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। আমাদের মায়েরা যেন এই অ্যান্টিবায়োটিকের যুগে ইনফেকশনে মারা না যায়, হেমোরেজে না মারা যায়, তাদের জন্য আমরা কতটুকু সাহায্য করতে পারি, এই ক্লাসের থেকে আমরা যেটুকু শিখতে পারবো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, সেখানেই আমার ক্লাসের সার্থকতা। আর তার চেয়ে বড় কথা, পরীক্ষা ধরলে তোমাদের জন্য সবাই ঠিক মতো অ্যান্সার করতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।